নমস্কার, আমি ময়ূখ রঞ্জন ঘোষ। টাকা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সববার মুখ বন্ধ করতে পারবেন? আজ তার জবাব বাংলার মানুষ চায়। বাংলার মানুষ জবাব চায় যে ভোট, মমতা ব্যানার্জির কাছে ভোট আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে টাকা আছে, যে টাকাটা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের নয়, আমাদের ট্যাক্সের টাকা। সেই ট্যাক্সের টাকা ছড়িয়ে বা ছিটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার মন জয় করতে পারবেন? টাকা দিয়ে আসলে কি সবার মন জয় করা যায়? অভয়ার মা বাবার মন জয় করা যাবে? আমি আবার বাধ্য হচ্ছি, আমি বারবার চেয়েছি অভয়ার পরিবারকে নিজেদের মতন ছেড়ে দিতে, কিন্তু অভয়ার মা এবং বাবা অর্থাৎ কাকু এবং কাকিমা আজ এই মুহূর্তে আমার সঙ্গে লাইভে রয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন অভয়ার মা এবং বাবা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি ওনাদের কাছে যাব, কিন্তু কেন আপনাদের মনে হতে পারে ময়ূখ হঠাৎ অভয়ার মা এবং বাবাকে আজ হঠাৎ জবাব চায় বাংলাতে লাইভ কেন নিয়ে এলো? আপনাদের জন্য বলছি একটা ব্রেকিং নিউজ, দারুণ ব্রেকিং নিউজ। সেই ব্রেকিং নিউজটা আপনাদের দিচ্ছি। ডাক্তাররা ইতিমধ্যে সেই ব্রেকিং নিউজ পেয়ে গেছেন, তাদের মধ্যে থেকে অনেকে খুশি, অনেকে আবার বলছেন যে এভাবে মুখ বন্ধ করা যায় না। ডাক্তারদের মলম দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্যামেজ কন্ট্রোল এই মুহূর্তে, দ্রোহ গরম ঠান্ডা করতে মমতার মলম। ডাক্তারদের মলম দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঢালাও টাকা বাড়িয়ে দেওয়া, ইনক্রিমেন্ট, সব দাবি মেটেনি জুনিয়র ডাক্তারদের, কিন্তু ডিভাইড অ্যান্ড রুল অর্থাৎ ভাঙো এবং রাজ করো, ডাক্তারদের ক্ষোভ চাপা দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মলম এই মুহূর্তে। স্যালাইন কাণ্ডে সাসপেনশন প্রত্যাহার, ইন্টার্নদের, চিকিৎসক যারা ইন্টার্ন রয়েছেন তাদের ভাতা বৃদ্ধি অর্থাৎ স্টাইপেন্ড বৃদ্ধি, যারা পিজিটি রয়েছেন তাদের স্টাইপেন্ড বৃদ্ধি, ফেস্টের জন্য, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য, ভাবতে পারছেন মেডিকেল কলেজে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করবার জন্য 2 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। হাসপাতালগুলোর অবস্থা আপনারা নিজেরা জানেন কি, হাসপাতালে বেড নেই, হাসপাতালে কুকুর, বিড়াল, ইঁদুর এই সমস্ত কিছু ঘুরে বেড়াচ্ছে। এদিকে 2 কোটি টাকা দেওয়া হবে মেডিকেল কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান করবার জন্য। ভাবতে পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে মলম, ক্ষত, সেই ক্ষতগুলো মুছিয়ে দিতে, সেই ক্ষতগুলোর ওপরে মলম বা প্রলেপ লাগাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী করলেন? আসুন দেখি আজকে কি নিয়ে ডিবেট করব। এই মুহূর্তে কি নিয়ে ডিবেটটা করা? ডাক্তারদের মমতার মলম কি কি? সাংস্কৃতিক খাতে ভাবুন, কালচারাল পারপাসে মেডিকেল কলেজগুলোতে 2 কোটি টাকা বরাদ্দ করা হলো। বেডের জন্য কত কোটি টাকা আপনারা জানেন, স্যালাইনের জন্য কত কোটি টাকা আপনারা জানেন, কিন্তু এটাও জেনে রাখুন মেডিকেল এক্সপেন্সেস না, নন মেডিকেল এক্সপেন্সেসের 2 কোটি টাকা বরাদ্দ করা হলো মেডিকেল কলেজগুলোর জন্য। এরপরে ইন্টার্ন, পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিদের ভাতা বাড়ল 10,000 টাকা, অর্থাৎ মুখ বন্ধ করবার জন্য 10,000 টাকা এক্সট্রা স্যালারি বা বেতন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ইন্টার্ন এরপর যেন কোনো প্রতিবাদ না করে, বোধহয় বার্তা এমনটাই। ব্লক স্বাস্থ্য আধিকারিকদের 15 দিনের বাড়তি বেতন, অর্থাৎ বিওমইচ যারা, তাদের 15 দিনের বাড়তি বেতন দেওয়ার ঘোষণা। এর পাশাপাশি 30 কিলোমিটারের মধ্যে করতে পারবেন চেম্বার, প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন ডাক্তারেরা। মাঝখানে মানে এটা একটু নরমে গরমে, কখনো নরম কখনো গরম, কখনো গরম কখনো নরম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বলছেন এই ডাক্তারদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেবো, আবার বলছেন না না ডাক্তাররা ভালো, এই বলছেন প্রাইভেট প্র্যাকটিস যারা করছে তাদেরকে দেখে নেওয়া হবে, আবার স্বাস্থ্য ভবন থেকে এই নোটিশ আসবে। মেদিনীপুরের জুনিয়র ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহার। ভাবুন, স্যালাইন কাণ্ডে প্রথমে বলা হলো জুনিয়র ডাক্তাররাই দোষী, জুনিয়র ডাক্তারদের জন্যই এটা হচ্ছে, জুনিয়র ডাক্তাররা অসভ্য, জুনিয়র ডাক্তাররা কাজ জানে না, জুনিয়র ডাক্তারদের আসলে মানুষ মারার কলে পরিণত করা হচ্ছে। এই জুনিয়র ডাক্তারদের এখন সাসপেনশন তুলে নেওয়া হলো। মানে তোমাকে আমি কেস খাওয়াতে পারতাম, কিন্তু কেস খাওয়াতে পারতাম বলে কেস খাওয়াচ্ছি এটা নয়। ঠিক আছে, কেসটা তুলে নিলাম, তুমি আমার পক্ষে আছো তো, হাইওয়ে আর মাইওয়ে। এর পাশাপাশি সিনিয়র ডাক্তারদের বেতন বৃদ্ধি 15,000 টাকা। সিনিয়র ডাক্তার যারা রয়েছেন তারাও যাতে রাতের এই রাত জাগা, দ্রোহের রাত, হোক্কলরব এই সমস্ত কিছু যেন না বলেন, সিনিয়র ডাক্তাররা যেন চুপ করে থাকেন। সিনিয়র ডাক্তারদের মাইনে বৃদ্ধি করা হলো, পিডিটিদের ভাতা বা স্টাইফেন্ড বাড়লো 10,000 টাকা। অনেক কিছু করা হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এই জিনিসটা বুঝতে পারছেন না যে সব কিছু টাকা দিয়ে
সেটেল করা যায় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 65 সেকেন্ড, বাংলার মানুষকে বলছি, আগামী 65 সেকেন্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1.5 ঘন্টায় যা বলেছেন ময়ূক 65 সেকেন্ডে সেটাকে সামারাইজ করে দিচ্ছে, সারাংশ একবার দেখে নিই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মলম এই মুহূর্তে লাইভ এন্ড এক্সক্লুসিভ, প্রথম মলম। প্রয়োজন আছে, নারায়ণকে বলবো 2 কোটি টাকা স্যাংশন করতে প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং হসপিটাল, যাতে তাদের কালচারাল অ্যাক্টিভিটিস এবং স্পোর্টস করতে পারে। আমি ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। একটা দাবি ওরা দিয়েছে বিএমওএইচদের ভিডিও সমান 1 মান্থ করার জন্য, সেটা আমি করতে পারবো না। 500 টাকা আমি করে দিচ্ছি। ওদের 1 মাসের দেওয়া হয়, এদের 500 দিনের, এদের 15 দিনের দেওয়া হবে। মিনিমাম 8 ঘন্টা সরকারি পরিষেবা দিন, তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন, আমার আপত্তি নেই। আমি 20 কিলোমিটারটা 30 কিলোমিটার করে দিচ্ছি। মেদিনীপুরে যে কেসটা হয়েছিল, জুনিয়র ডাক্তারদের কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছিল একতরফাভাবে, তারাও সাসপেন্ড হয়েছিলেন। তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি জুনিয়র ডাক্তারদের সাসপেনশনটা উইথড্র করে নিচ্ছি। সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা 15,000 টাকা করে বাড়িয়ে দেবো। সাবাস সাবাস, এটাকেই বলে নরমে গরমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো জুনিয়র ডাক্তারদেরকে একদম খপ করে ধরে বলছেন এবার তোমাদের জেলে পাঠাবো, এবার তোমাদের এই করব, পুলিশ পাঠাবো। এ সমস্ত কিছু হলো, তারপরেই রাজ্য সরকার নরম করে তাদের বার্তা দিয়ে দিলেন, দেখো তুমি বেঁচে আছো, তুমি চাকরিটা করছো আমাদের দাক্ষিণ্যে, আমার দয়ায়, টাকা পাচ্ছ তো, মুখ বন্ধ করো। টাকা দিয়ে কি সমস্ত মুখ বন্ধ করা যায়? আজ তার জবাব বাংলার মানুষ চায়। এবং তার পাশাপাশি আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমি জানি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ফসকে এই কথাটা বলেছেন কিনা, আজ এটা নিয়েই অভয়ার মা বাবাকে জিজ্ঞেস করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে আমি জানি যারা ডাক্তার হয় তাদের মা বাবারা কি কষ্টটাই না করে, সত্যি তো, কিন্তু যে ডাক্তার নিজের মেডিকেল কলেজে অন ডিউটি রেপ হয়ে যায়, মার্ডার হয়ে যায়, তার মা বাবার ওপর কি ঝড় বয়ে যায় আপনি জানেন মুখ্যমন্ত্রী? শুনুন। আপনাদের সকলের কাছে আমাদের অনেক ভালোবাসা। আপনারা আরও বড় হন, আরও সুন্দর হন। আপনাদের অভিনন্দন শুধু জানিয়ে ছোট করব না, আপনাদের পরিবারকেও অভিনন্দন জানাই। বাবা মারা কষ্ট করে একজন ডাক্তার তৈরি করেছেন, কত কষ্ট করে তারা ছেলে মেয়েদের মানুষ করেছেন। টাকা ছিটিয়ে মুখ বন্ধের চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এই বিতর্ক আমি শুরু করব, যারা রয়েছেন আমার সাথে তাদের সাথে আলাপ করব। বিপ্লব চন্দ্র চিকিৎসক রয়েছেন, সুবর্ণ গোস্বামী চিকিৎসক রয়েছেন, ডক্টর আশফাকুল্লাহ নাইয়া আন্দোলনকারী চিকিৎসক রয়েছেন, ডক্টর অনুরণন পাল এই মুহূর্তে আন্দোলনকারী চিকিৎসক রয়েছেন। সবার কাছে যাব, কিন্তু প্রথমে অভয়ার মা বাবার কাছে যাব। কাকু এবং কাকিমা এই মুহূর্তে লাইভ রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলাতে ময়ূকের সাথে আছে। আমি প্রথমে কাকুর কাছে যাচ্ছি। কাকিমা আপনার কাছে, কাকু কথা বলা শেষ করলে তারপরে আসছি। কি মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এতদিন পরে রিয়েলাইজ করেছেন, তিনি উপলব্ধি করেছেন যে মা বাবারা কতটা কষ্ট করে একজন ডাক্তার বানানোর জন্য? অভয়া ডাক্তার হয়েছিল, অভয়া কিছুদিনের মধ্যে হয়তো এমডি পাশ করে এফআরসিএস বা অন্যান্য যা পোস্ট ডক্টরেট ডিগ্রি আছে সেগুলোর জন্য ট্রাই করতে হয়তো, বা খুব বড় পালমোনোলজির এক্সপার্ট হতো। এই সমস্ত যে স্বপ্ন নষ্ট করে দেওয়া হলো, সেটা কবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝবেন? কাকু। দেখুন, একটা কথা বলবো, সবার প্রথম যে কথাটা বলবো, মমতা ব্যানার্জি সবচেয়ে বাজে ভুল করেছেন কোন জায়গায় উনি হাত দিয়েছেন। এই যে ডাক্তারদের যে স্ট্যামিনা, এই সম্বন্ধে ওনার কোনো অভিজ্ঞতা আছে বলে আমার মনে হচ্ছে না। এই যে 10,000 5,000 টাকা, হয়তো কিছু কিছু ডাক্তারদের মধ্যে ডাকাত আছে, ডাক্তারদের মধ্যে ডাকাত আছে, ডাক্তার নয় ডাকাত বলছি, তাদের কিছু কিছু আছে যাদের জন্য আমার মেয়েটা আজকে প্রাণ গেছে, তারা হয়তো খুশি হবে। কিন্তু সত্যি কথা বলতে কি, ডাক্তারদের যে অরিজিনাল যারা ডাক্তার, যারা ভগবানের একটা প্রতিরূপ বলে ডাক্তারদের, তাদের উনি গায়ে তাদের হাত সঙ্গে এরকম ব্যবহার করে উনি খুব ভুল করেছে। ওদের যে মানসিক দৃঢ়তা, সে সম্বন্ধে ওনার কোনো অভিজ্ঞতাই নেই। আমি সবার আগে ওনাকে এই কথাটাই বলবো।
আজকে উনি বেতন বাড়ান আর যাই করুন, কোনো কিছুতেই ডাক্তারদের যে চাহিদা সেটা উনি পূরণ করতে পারবেন না। ডাক্তারদের মেইন অস্ত্র যেটা মেডিসিন, সেটা উনি জাল দেবেন হাতে তুলে চিকিৎসা করার জন্যে, আর তাদের ভাতা বাড়াবেন, কোনো লাভ নেই। কিছু ডাক্তাররা যারা ডাকাত তৈরি হচ্ছে তারা হয়তো খুশি হবে, কিন্তু যারা ডাক্তার তৈরি হচ্ছে প্রকৃতপক্ষে, যারা ডাক্তারের ভগবানের প্রতিরূপ বলে, তারা কিন্তু খুশি হবে না। মানে আপনি কি বলছেন যে এটা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী? পরিশ্রম করে এবং অবশ্যই করছেন, কিন্তু সেটাই তো বললাম, উনি যে জায়গাটায় হাত দিয়েছেন উনি জানেন না কোন জায়গাটায় হাত দিয়েছেন। সেটা সবার আগে ওনাকে স্টাডি করা দরকার ছিল যে ডাক্তারদের পেছনে এইভাবে উনি কেন চেষ্টা করছেন। আমি কাকিমার কাছে যাব। কাকিমা, কিছু মনে করবেন না, আমার মনে হচ্ছিল আজকে আমি যখন আপনাদের অনুরোধ করলাম জবাব চাই বাংলায় বসার জন্য, আমার মনে হচ্ছিল যে এই প্রশ্নটা আপনাকে করব কি করব না, কিন্তু তারপর মনে হলো যে এই প্রশ্নটা আপনার উত্তরটা পাওয়া বাঙালির বা বাংলার দরকারি। টাকা দিয়ে কি সব কিছু কেনা যায়? টাকা দিয়ে দ্রোহ কেনা যায়? টাকা দিয়ে বিদ্রোহ থামানো যায়? আপনার মেয়ে আপনি হারিয়েছেন, তখন পুলিশের একজন ডেপুটি কমিশনার লেভেলের অফিসার এসে আপনাদের টাকা দিয়ে মুখ বন্ধ করানোর চেষ্টা করেছিল। তারপর মুখ্যমন্ত্রী টাকা দিতে চেয়েছিল, কিন্তু তারপরেও অভয়ার জন্য আন্দোলন থামেনি। টাকা দিয়ে কি সব বন্ধ করে দেওয়া যায়? সব দ্রোহ কি থামিয়ে দেওয়া যায় কাকিমা? তৃণমূলের একজন নেতা বলেছেন টাকা দিয়ে সব কিছু করা যায়, কত টাকা চাই বলুন। আমি তার উত্তরে বলেছিলাম যে একটা মেয়েকে হারিয়ে ফেলেছি, সেই যে যন্ত্রণা, সেই যন্ত্রণা মাপার বোধহয় ঈশ্বরও একটা যন্ত্র আবিষ্কার করতে পারেননি, কিন্তু ওনারা আবিষ্কার করে ফেলেছেন। কিন্তু আমি মনে করি টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। কাকিমা, এই মুহূর্তে যেভাবে মানে কালচারাল প্রোগ্রামে, মেডিকেল কলেজগুলোর কালচারাল প্রোগ্রামের জন্য 2 কোটি টাকা স্যাংশন করা হয়েছে, ভাবতে পারছেন? মানে ফেস্ট হবে, নাচা হবে, গানা হবে, মোচ্ছব হবে, এই সমস্ত কিছুর জন্য 2 কোটি। আমার প্রশ্ন, নিরাপত্তার জন্য কত কোটি টাকা কাকিমা? না, এটা আমি আগে জানতাম। হ্যাঁ, না, এই যে কালচারাল জন্য যে টাকাটা যে সরকারিভাবে ঘোষণা হয়, এটা আমার জানা ছিল না। আমি জানতাম যে এটা যারা পড়াশোনা করে বা তাদের মানে চিকিৎসক থাকে, সেই ফান্ডিং থেকে এই টাকা, কালচারাল অ্যাসোসিয়েশনটা, কালচারাল প্রোগ্রামটা হয়। কাকু, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি এভাবে যে সরকারিভাবে কোনো কালচারাল প্রোগ্রামের জন্য হসপিটালে টাকা স্যাংশন হয়, এটা আমি জানতাম না। এটা হচ্ছে, এটাই এগিয়ে বাংলা এই মুহূর্তে। আমি আশফাকুল্লাহ নাইয়া এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আন্দোলনকারী চিকিৎসক, অন্যতম মুখ আন্দোলনের। এবং আশফাকুল্লাহ, এই মুহূর্তে আনন্দ পাচ্ছ? মানে প্রথমে গরম, প্রথমে ধমক, তারপরে চমক, এবার একটু নরম মিষ্টি নরম পাকের সন্দেশ মুখে পুড়ে দেওয়া। এই স্ট্র্যাটেজিটা কিন্তু আমার দারুণ লাগলো। কি মনে করছো, ভালো লাগলো? এই টাকা পয়সা বাড়লো, 2 কোটি টাকা ফেস্টের জন্য খরচ করতে পারবে। দেখুন, প্রথমে বলি, আমরা প্রথমেই আমাদের বিভিন্ন আন্দোলনে কিছু স্লোগান উঠে এসেছিলো। তার মধ্যে একটা অন্যতম স্লোগান ছিল, টাকা দিয়ে অপরাধী ঢাকা যায়, প্রতিবাদী কেনা যায় না। বাহ। যে কোনো ক্ষেত্রে আপনি আপনার যে কোনো ধরনের কর্মীর যদি কখনো কোনো টাকা পয়সা বাড়ানো হয়, স্বাভাবিকভাবেই তারা খুশি হবেন, ওটা খুবই স্বাভাবিক একটা সাইকোলজি হিউম্যান। কিন্তু এক্ষেত্রে যেটা হয়েছে, আন্দোলন আমরা যেটা প্রথম থেকে শুরু করেছি, যে জঘন্য ঘটনার পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে আন্দোলনটা, এবং যা যা দাবি ছিল, আপনি যদি দেখেন লাস্ট 6 মান্থ কোথাও আপনি দেখবেন না যে আমরা আমাদের মাইনে বাড়ানোর কথা বলেছি, একটা ইভেন সেন্টেন্স খরচ করেছি। তাহলে কিন্তু তোমাদের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ উঠেছে, তোমরা নাকি কোটি কোটি টাকা 9-6 করেছো। এগুলো কিছু মিনমিনে মিডিয়া এবং তৃণমূল কংগ্রেসের নেতারা তোমাদের বিরুদ্ধে এই ক্যাম্পেইন শুরু করেছিল। তো একদম এটা আলাদা পার্ট। আন্দোলনের জন্য টাকা তোলা হয়েছিল, অস্বীকার করার কোনো জায়গা নেই। সেটা অডিট হচ্ছে, অডিট ফার্মের মাধ্যমে অডিট হয়ে পাবলিকলি ওটা আসবে, যেভাবে ব্যাংকের সিস্টেমে আসে সেভাবেই আসবে, এটা আমরা বলেছি। এটা নিয়ে বারবার বিতর্কের জায়গায় কোনো থাকা জরুরি বলে মনে করি না।
সেটার উত্তর আমরা দিয়ে দেব। আজকের যে প্রশ্নটা এসে দাঁড়িয়েছে যে আমাদের যে দাবিগুলো ছিল, আজকের এত বড় একটা মিটিং আমরা মনে করি যেখানে একজন চিফ মিনিস্টার এবং স্টেট তারই তৈরি করা স্টেট গ্রিভান্স সেলের বিভিন্ন হত্যাকর্তারা সেখানে ছিলেন এবং মিটিং হয়েছে। সেখানে আমরা আশা করেছিলাম যে গ্রিভান্সগুলো আছে, স্বাস্থ্য ব্যবস্থার যে গ্রিভান্স, সেটা নিয়ে আলোচনা হবে। আমরা কি দেখলাম যে আলোচনা না হয়ে একটা ঘোষণা হয়ে গেল, মানে ঘোষণা সভা, আলোচনা সভা না হয়ে ঘোষণা সভা। সেখানে আমন্ত্রিত ছিলে? আমরা আমন্ত্রণের তো কোনো প্রশ্নই নেই, আমরা ওখানে থাকবো না সেটা আমরা প্রেস কনফারেন্সে আগে থেকে বলেও দিয়েছিলাম, এবং কেন থাকবো না সেটাও আমরা বিশেষভাবে 2-4 পাতায় ব্যাখ্যা করেই আমরা বলে দিয়েছিলাম গতকাল। আমাদের কথা হলো যে গ্রিভান্সগুলো অলরেডি ছিল, স্বাস্থ্য ব্যবস্থাতে পরিবর্তন করতে গেলে শুধু ডাক্তারদেরকে কিছু টাকা দিয়ে দিলে হবে না। স্বাস্থ্য ব্যবস্থায় শুধু ডাক্তার নয়, আর গ্রিভান্সটা শুধু ডাক্তারদের স্যালারি নিয়ে নয়। এই স্বাস্থ্য ব্যবস্থায় নার্সিং স্টাফদের কথা কি হলো, এই স্বাস্থ্য ব্যবস্থায় আপনার জিডিএদের ব্যাপারে কি হলো, এই স্বাস্থ্য ব্যবস্থায় সাধারণ আপনার আশাকর্মী থেকে শুরু করে যারা দূর দূরান্তে যারা মেডিকেল ব্যবস্থাপনায় যুক্ত আছেন, সার্ভিস দিয়ে যাচ্ছেন, তাদের নিয়ে কি হলো, যারা জেনারেল ডিউটি মেডিকেল অফিসার তাদের নিয়ে কি হলো, যদি আপনি মাইনে বাড়ানোর জায়গাতে যান। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা আমাদের আন্দোলনের যে ধারার বজায় রেখেছি এবং যে আন্দোলনে আমাদের দাবি ছিল সেটা হলো একটা অভয়া যে হলো তাদেরকে কিভাবে ঢাকা দেওয়া হলো, তাদেরকে বার করে এনে মুখোশ খুলতে হবে 1 নাম্বার, আর 2 নাম্বার আরেক অভয়া যাতে ভবিষ্যতে তৈরি না হয় সেটার জন্য। সেখানে আমরা কি দেখলাম না, কিছু স্যালারি বাড়ানো হলো, এবং কি দেখলাম না, সেই স্যালারি যেটা অন্য রাজ্যের যদি আপনি কম্প্যারিজন করেন দেখবেন যে এটা অধিকারের মধ্যেই ছিল, এটা নিয়ে আলাদা করে ঢাকঢোল বাজানোর কোনো দরকার ছিল বলে আমরা মনে করি না। ঠিক ঠিক। আমি দ্বিতীয় পয়েন্ট, আরেকটা পয়েন্ট একটু বলে নিই, সেটা হলো যে আজকে আমরা একটা পয়েন্ট দেখলাম, সেটা হলো কি যে সুরক্ষা নিয়ে আমরা যেটা বলে এসেছি, সেখানে ভাইয়েরা দাদা বোনেদেরকে প্রোটেক্ট করবে এই কথাটা বলে উনি যেটা করতে চাইলেন যে রাজ্যের যে একটা সুরক্ষা নিয়ে দায়িত্ব, সেই দায়িত্বটাকে মাথা থেকে ঝেড়ে দেওয়ার ব্যবস্থা একটা করলেন। রাজ্যের এই দায়িত্বটা নিতে হবে। পয়েন্টটা হচ্ছে পুলিশ মন্ত্রী তিনি বলে দিচ্ছেন পুলিশের কোনো ভূমিকা নেই, ভাইদের কাজ হচ্ছে বোনদের প্রোটেক্ট করা, এবং এই সঞ্জয় রায়দের আসলে কাজ হচ্ছে অভয়াদেরকে প্রোটেক্ট করা। কতটা ইনসেনসিটিভ হতে পারে, একদমই তাই, এই সরকার কতটা ইনসেনসিটিভ হতে পারে। আমি শুধু তাই নয়, অভয়ার মা বাবা যেহেতু এখানে বসে রয়েছে এবং সুবর্ণ গোস্বামী, বিপ্লব দা, বাকিরা যারা রয়েছেন, অনুরণ, আমি একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আরেকটা জিনিস করলেন। অভয়ার এই গোটা এপিসোডে যে প্রশ্নের মুখে পড়েছিল, আমি জানি না এই স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম কি এমন ব্রহ্মবস্তু আছে তার কাছে, কি এমন প্রাণভোমরা আছে স্বাস্থ্য মন্ত্রক বা স্বাস্থ্য ভবনের, যে তাকে কিছু বলা যায় না। আজকে মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানে যাকে ট্রান্সফার তো দূরের কথা, আজ অবধি যাকে প্রোটেক্ট করে গেল রাজ্য সরকার, তাকে হালকা ধমক দিয়ে ছেড়ে দিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বললেন বা কি করলেন একবার শুনুন, বাংলার মানুষ শুনুন। তোমাকে আমি বলবো আরেকটু সিরিয়াস হয়ে, তুমি বিশেষ করে তোমাকে আমি 8-10টা আইএস অফিসারও দিয়েছি, ডাক্তাররাও আছে, তোমাদের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন অলওয়েজ হয়। তোমরা নিজেদের যোগাযোগটা আরেকটু বৃদ্ধি করে সুন্দর করে তোমরা ভালো করে কাজ করো। অনেক কাজ হয়েছে স্বাস্থ্যে, কিন্তু 1-2 কাজের জন্য কেউ আমাদের নামে বদনাম করে। আমি একদম অভয়ার মা বাবার কাছে যাব। অভয়ার বাবা কাকু এই মুহূর্তে রয়েছেন। নারায়ণ স্বরূপ নিগমকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব প্রোটেক্টিভ। কাকু, এই গোটা এপিসোডের মধ্যে যে মূলত স্বাস্থ্য দপ্তরটা দেখছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ছাড়া, তাকে কিন্তু এখন অবধি ট্রান্সফার করা গেল না। কাকু, দেখুন, একটা কথা বলবো, আজকে আমার মেয়ে 7 মাস মারা গেছে, এখনো আমরা মেয়ের মৃত্যুর প্রশংসাপত্র এখনো পাইনি, ডেথ সার্টিফিকেট। সেখানে স্বাস্থ্য দপ্তর এমএসডিবিকে বলাতে অ্যাপ্লিকেশন করার পর এমএসডিবি বলল যে আমরা স্বাস্থ্য দপ্তর থেকে আলাদা পারমিশন নিয়ে এসে সার্টিফিকেটটা দেব। এটা দেশের আইন কি এক একজনের জন্য এক এক রকম হয়? আমি এটাই তো প্রশ্ন করবো সবার আগে মুখ্যমন্ত্রীকে। এই নারায়ণ স্বরূপ নিগম, যিনি সমস্ত স্বাস্থ্য ব্যবস্থার মানে মুখ্যমন্ত্রী পরে যার স্থান, স্বাস্থ্য ব্যবস্থা কীভাবে চলছে তিনি কিছুই জানেন না। পেশেন্টরা ঠিকমতো ওষুধ পাচ্ছে কি না,
এই যে স্যালাইন কাণ্ডে সবার সাসপেনশন প্রত্যাহার করানো হলো, স্যালাইন তাহলে স্যালাইনের জন্য যে রুগী মৃত্যু হলো তার কার, সেটা অপরাধটা কার, সেই জবাবটা কে দেবে? উনি তো সরাসরি ডাক্তারদের উপরে দায় চাপিয়ে ডাক্তারদের জন্য পেশেন্ট মারা গেছে, এখন তো বলছেন স্যালাইনের জন্য মারা গেছে। স্যালাইন যদি মারা গিয়ে থাকে তাহলে সেই অপরাধের শাস্তিটা কারা পাবে? ঠিক। সুবর্ণ গোস্বামী, খুব ভ্যালিড পয়েন্ট অভয়ার মা বাবা এই মুহূর্তে বলছেন। আমার একটাই প্রশ্ন, টাকা ছিটিয়ে দ্রোহ বন্ধ করা যায়? এই দ্রোহের কেনা বেচা খুশ তো বহুত হো গে তুম, সুবর্ণ গোস্বামীকে যদি আমি জিজ্ঞেস করি, ডাক্তাররা নিশ্চয়ই খুব আনন্দিত। হঠাৎ করে যদি এরমভাবে স্যালারি বেড়ে যায়, মাইনে বেড়ে যায়, আমার তো দারুণ লাগবে। না দেখুন, হঠাৎ করে মাইনে বেড়ে যাওয়ার ব্যাপার নয়। জুনিয়র চিকিৎসক যাদের আজকে ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন মাননীয় মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, এই ভাতা বৃদ্ধিটা তাদের হক, তাদের অধিকার। এটা সরকার আজকে যতটা বাড়ালেন, এই বাড়ানোর পরেও কিন্তু অন্য অনেক রাজ্যের তুলনায় এটা যথেষ্ট কম। দ্বিতীয় কথা হচ্ছে যে অতীতেও সরকার বাড়িয়েছে, অতীতের এর আগের সরকারও বাড়াতেন, নোটিফিকেশন দেখতাম, তার একটা নির্দিষ্ট নিয়ম ছিল। মণিছেত্রী কমিশনও তৈরি হয়েছিল ডাক্তার মণিছেত্রীকে মাথায় রেখে। সেই কমিশন ঠিক করেছিলেন যখন যখন সিনিয়র ডাক্তারদের বেতন বাড়বে, ডিএ ইত্যাদি বাড়বে, সেই মোতাবেক এদের 75% বাড়বে ইত্যাদি একটা ফর্মুলা করে দিয়েছিলেন, অটোমেটিক সেই মতো করে মাইনে বাড়ত। এখন এই বর্তমান সরকার করেছেন, কোন দিন হচ্ছে যে হঠাৎ করে মনে হবে সরকারের যিনি শীর্ষ স্তরে আছেন তার মনে হবে ঘুম থেকে উঠে এবার জুনিয়র ডাক্তারদের দুদিন একটু ভাতা বাড়িয়ে দিই, সে যে কারণেই হোক না কেন, তিনি যে কথা ভেবেই সেটা করুন না কেন, তিনি সবাইকে ডেকে ঢাকঢোল পিটিয়ে একটা ভাতা বৃদ্ধি করলেন। এটা কোনো কাজের কথা নয়। কেন 10,000, 15,000, 25,000 কিসের ভিত্তিতে? এরপরে কবে, কতদিন পরে বাড়বে? কোনো ফর্মুলা নেই। কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে যেটা, যে দেখুন এই এতদিন ধরে, গত 7 মাস ধরে যে চিকিৎসকরা আন্দোলন করছেন, জুনিয়র ডাক্তার বলুন, সিনিয়র ডাক্তার বলুন, কোথাও কোনো এই আন্দোলনের কোন স্তরে ভাতা বৃদ্ধির, বেতন বৃদ্ধির কোনো দাবি আমরা কেউ রাখিনি, না জুনিয়র ডাক্তাররা রেখেছেন, না আমরা সিনিয়র ডাক্তার। কিন্তু 2 কোটি টাকা কালচারাল পারপাসে, সুবর্ণদা, সাংস্কৃতিক পারপাসে 2 কোটি টাকা, মানে নাচ, ডাক্তারদের নাচ গান উৎসব মৎসবের জন্য একটা ভাতা দেওয়া হলো। সেটাই আমি বলছি যে আমাদের যে দাবি ছিল অভয়ার বিচার এবং হচ্ছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরানো, তার কোন রকমের ইতিবাচক তো দূরের কথা, কোনো পদক্ষেপই শোনা গেল না আজকের সভায়। দ্বিতীয় যেটা হচ্ছে, এই যে 2 কোটি করে টাকা, একদিকে 2 কোটি করে টাকা দেওয়া হচ্ছে আজকে, আর অন্যদিকে বারাসতে দেখলাম, বারাসত মেডিকেল কলেজের গেটের 2 পাশে অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস থ্রেড কালচারের 2 পান্ডা, যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়ে হচ্ছে যে স্বাস্থ্য সচিবের ঘরে ফাইল পড়ে রয়েছে, তারা দাদা ইজ ব্যাক বলে সেখানে হচ্ছে যে উৎসব হচ্ছে, সেখানে উৎসব পালন হচ্ছে। অর্থাৎ এই যে 2 কোটি টাকা আসবে, এই দাদারা কিভাবে সেটা পকেটস্থ করবে তার পরিকল্পনা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। ফলে হচ্ছে দুর্নীতির পথ প্রশস্ত করা হবে। যতদিন না ক্যাম্পাসে একটা ডেমোক্রেটিক সিস্টেম এসছে, একটা নির্বাচিত ছাত্র সংসদ এসছে, ততদিন এই 2 কোটি টাকা কে খরচ করবে, কারা খরচ করবে? ওই রকম প্রত্যেকটা কলেজে একটা করে অভিজ্ঞ, একটা করে বিরূপাক্ষ বিশ্বাস, একটা করে ওই কি বলে মুস্তাফিজুর রহমান, এইরকম গজিয়ে উঠবে, তাদের হাতে ছেড়ে দেওয়া হবে টাকা পয়সা খরচ করবার। আর তাদের মাথায় থাকবে সন্দীপ ঘোষদের মতো আরো কিছু প্রিন্সিপাল আছেন বিভিন্ন জায়গায়, এরা মিলে লুটের আবার একটা আসর বসাবেন। বেশ কিছুদিন 6 মাস ধরে লুট করা যায়নি, সেই জন্য হচ্ছে যে 2 কোটি টাকা দেওয়া হলো। কিসের ভিত্তিতে, কাদের হাতে তুলে দেওয়া হবে? নির্বাচিত ছাত্র সংসদ এতদিনে তৈরি করার কথা ছিল, এই মুখ্যমন্ত্রী সুমন, আপনার অডিওতে একটু প্রবলেম হচ্ছে। আমি বিপ্লব চন্দ্রের কাছে যাব, কিন্তু বিপ্লব চন্দ্রের কাছে যাওয়ার আগে আরেকবার আমি দর্শকদের দেখিয়ে দিতে চাই, জাস্ট বর্ষা মানে মানিরাস যাকে বলে ইংলিশে, ঠিক সেরকম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকাশের প্রয়োজন আছে। নারায়ণকে বলবো 2 কোটি টাকা স্যাংশন করতে প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং হসপিটাল, যাতে তাদের কালচারাল অ্যাক্টিভিটিস এবং স্পোর্টস করতে পারে। আমি ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। একটা দাবি ওরা দিয়েছে, বিএমওএইচদের বিডিও সমান
1 মান্থ করার জন্য, সেটা আমি করতে পারবো না। 500 টাকা আমি করে দিচ্ছি। ওদের 1 মাসের দেওয়া হয়, এদের 500 দিনের, এদের 15 দিনের দেওয়া হবে। মিনিমাম 8 ঘন্টা সরকারি পরিষেবা দিন, তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন, আমার আপত্তি নেই। আমি 20 কিলোমিটারটা 30 কিলোমিটার করে দিচ্ছি। মেদিনীপুরে যে কেসটা হয়েছিল, জুনিয়র ডাক্তারদের কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছিল একতরফাভাবে, তারাও সাসপেন্ড হয়েছিলেন। তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি জুনিয়র ডাক্তারদের সাসপেনশনটা উইথড্র করে নিচ্ছি। সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা 15,000 টাকা করে বাড়িয়ে দেবো। বাহ বাহ, দিদির মানে এই মাস্টার স্ট্রোকটা কিন্তু আমার দারুণ লাগলো বিপ্লব বাবু। আপনার কীরকম লাগছে? যদি আমি একদম কাটাছেড়া করি, আপনারা পোস্টমর্টম করেন, আমি আজ এই খবরের পোস্টমর্টম করতে এসেছি এখানে। আমার তো দারুণ লাগলো। প্রথমে নরম, তারপরে গরম, তারপরে গরম, তারপরে নরম, তারপরে লাস্টে গিয়ে একটা ভালো অফার দিয়ে দেওয়া, টাকা বৃদ্ধি করে দেওয়া। আপনি কিভাবে দেখছেন? দেখুন, গত 7 মাস ধরে কিন্তু ডাক্তার, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স বলুন, সর্বস্তরের সাধারণ মানুষ সকলের কিন্তু একটাই দাবি ছিল যে এই অভয়াকে কারা খুনটা করলো, এই খুনের পেছনে মোটিভ কী ছিল সেটা জানা। আজকে দেখুন, সেই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী একটা কথাও বললেন না। দ্বিতীয়ত, যে থ্রেট কালচারের ফলশ্রুতিতে, যে দুর্নীতি চক্রের ফলশ্রুতিতে আমাদের ছোট বোন অভয়ার এই বীভৎস হত্যাকাণ্ড, সেই থ্রেট কালচারের মাথাদেরকে কিন্তু আবার এই গ্রিভ্যান্স রিড্রেসাল সেল বলুন বা প্রশাসনের বিভিন্ন তৎপরতায় এই কলেজগুলোতে, মেডিকেল কলেজগুলোতে আবার পুনঃপ্রতিষ্ঠা করবার একটা চেষ্টা করছে। আসলে তাদের হাত ধরেই আবার শাসক দল তারা সেই আগের রাজত্ব কায়েম করবার চেষ্টা করবে, যেখানে গণতন্ত্র বলে কিছু থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে, এই যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করেছে, দেখুন এদের আন্দোলনে কিন্তু কখনোই এই ডিম্যান্ড তারা রাখেনি যে আমাদের মাইনেটা বাড়াতে হবে। তারা সবসময় বলেছে যে ন্যায় বিচার চায়। তারা বলেছে থ্রেট কালচারকে নিপাত যাক, থ্রেট কালচারের যারা মাথা তাদের শাস্তি দেওয়া হোক। সেটা নিয়ে কিন্তু উনি কিছু বললেন না। টাস্ক ফোর্স আপনি জানেন যে পয়েন্টটা তো সেটাই, আমি একটা পয়েন্ট বলি যে প্রতি মাসে একটা করে টাস্ক ফোর্সের মিটিং হবে, যে টাস্ক ফোর্সে রাজ্যের প্রশাসন এবং আন্দোলনকারী ডাক্তার, মহিলা ডাক্তার তারা সবাই থাকবে। তারা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করে রিপোর্ট জমা দেবে। কিন্তু 6 মাসে একবারও টাস্ক ফোর্সের কোনো মিটিং হয়নি। এবং এই যে দেখুন, ভাইয়েরা বোনদেরকে রক্ষা করবে। আজকে যদি খুনিরা, ধর্ষকরা ধরা না পড়ে থ্রেট কালচারের মাথারা কলেজে কলেজে ঘুরে বেড়ায়, কোন বোন, কোন ডাক্তার, মহিলা ডাক্তার, কোন নার্স তারা বলুন তো নিরাপদে তারা রোগীর পরিষেবা দেবে? এ কি হতে পারে কখনো? ফলে এই যে ডোল রাজনীতি, যে কিছু পাইয়ে দেওয়ার রাজনীতি, এটা দিয়ে কিন্তু মেরুদণ্ডকে নষ্ট করে দেওয়া যাবে না আন্দোলনকারীদের, আমি মনে করি। কিন্তু আমার একটা জিনিস আমার কৌতূহল, সাংস্কৃতিক পারপাসে 2 কোটি টাকা, এই 2 কোটি টাকার ফান্ডটা কাদের হাতে থাকবে? এই 2 কোটি টাকা ডাক্তারদের মানে বেড থেকে শুরু করে, হোস্টেল থেকে শুরু করে এইসবে 2 কোটি টাকা খরচা করলে ভালো হতো নাকি? না, একদমই না। যেটা বলেছেন উনি যে 2 কোটি টাকা কালচারাল অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য দেয়া হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান মানে কলেজের ফেস্টিভ্যাল। এখন দেখুন, একটা মেডিকেল কলেজে ভালো করে হোস্টেল নেই, মেয়েদের সুরক্ষিত হোস্টেল নেই, বেড পাওয়া যায় না, জীবনদায়ী ওষুধের ক্রাইসিস, একটা ইনভেস্টিগেশনের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হয়, বেড পাওয়ার জন্য দালালদের হাত ধরতে হয়। সেখানে এই 2 কোটি টাকা দেওয়া আমরা মনে করি এটাও একটা অপব্যয়। এই টাকা কিন্তু কোনো ব্যক্তিগতভাবে কোনো নেতা বা মন্ত্রীর, মুখ্যমন্ত্রীর কারোর নয়, এটা জনগণের টাকা, আমার আপনার ট্যাক্সের টাকা। আমরা মনে করি মেডিকেল সার্ভিস সেন্টার বারবার দত্তহীনভাবে বলছে যে পরিকাঠামোর উন্নতি করুন, যাতে গরিব সাধারণ মানুষ, 70% মানুষ যারা সরকারি হাসপাতালে যায়, দয়া করে যেন তারা গেলে চিকিৎসাটা পায়, অব্যবস্থা যেন দূর হয়, এবং কলেজে কলেজে যে একটা অগণতান্ত্রিক পরিবেশ চলছে সেটার যেন অবসান ঘটে। এবং তার পাশাপাশি আমি আরেকবার অভয়ার মা, কাকিমা এই মুহূর্তে যদি থাকেন, তার কাছে আমি একদম বিপ্লব বাবুর থেকেই সূত্র ধরে জিজ্ঞেস করব, পুলিশ মন্ত্রীর দায়িত্বটা কি কাকিমা? মানে আমাদের বাড়ির বোন, দিদি যারা আরজি করের মতন হাসপাতালে গিয়ে ডিউটি করবে, তাদের নিরাপত্তার জন্য 2 কোটি টাকা খরচা করা হবে না, মোচ্ছবের জন্য 2 কোটি টাকা খরচা করা হবে, আর তারপর স্বাস্থ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী বলবেন যে ভাইদের কর্তব্য বোনদের প্রোটেক্ট করা। তাহলে মুখ্যমন্ত্রী আছেন কি করতে? আমার তো প্রশ্ন, মুখ্যমন্ত্রী আছেন কি করতে? এক একটা করে অভয়া অন ডিউটি এভাবে রেপ মার্ডার হবে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, জ্ঞান দেব, রাত দখল করব, তারপরে আবার মাইনে বাড়বে বা মুখ বন্ধ করার টাকা অফার করা হবে।
কাকিমা? এটা কি বলবো, এটা আগে কোনোদিন আমি শুনিনি যে কালচারালের জন্য হসপিটালে টাকা দেওয়া হয়। এটা আমি জানতাম যে নিজেরাই এরা খরচ করে, নিজেদের ফান্ড থেকে নিজেরা চাঁদা তুলে খরচা করে। এখন দেখছি 2 কোটি টাকা এই ফান্ডিং হবে, এটা কার কাছে যাবে তাও জানি না। কিন্তু পুলিশের কাজ কি? পুলিশের কাজ সেদিন আমি দেখেছি, আমার মেয়ে যেদিন মারা গেছিল পুলিশ সেদিন সেখানে প্রেজেন্ট ছিল, কিন্তু পুলিশের যে কাজ সেটা তারা করেনি। ঠিক। এবং মুখ্যমন্ত্রী মানে সব কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। এবং ধামাচাপা দিতে যে পরিমাণ টাকা খরচা হচ্ছে বলে আমার মনে হয়, সুবর্ণবাবু এবং বাকিদের কাছে আমি গেছি, আমি অনুরণের কাছে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মুহূর্তে মানে ওই কিসমত কি হাওয়া কভি নরম কভি গরম, কভি নরম নরম কভি গরম গরম, ওই গানটির মতন মুখ্যমন্ত্রী কখনো নরমে আছেন, গরমে আছেন, কখনো ডাক্তারদেরকে ধমকাচ্ছেন চমকাচ্ছেন, আবার কখনো বলছেন বাবা এই ডাক্তারদের কি দোষ, জুনিয়র ডাক্তারদের কি দোষ, কখনো সাসপেন্ড করে দিচ্ছেন, কখনো আবার কাছে টেনে নিচ্ছেন। অভিভাবক না, আসলে শার্প পলিটিশিয়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নরমে এবং গরমে ডাক্তারদের নিয়ে বাংলার কি কি বলেছেন একবার শুনুন। আমি অ্যাকশন নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিই সে বিচার পাবে না। হয়তো সব কেস বাঁচানো সম্ভব নয়, কিন্তু যদি একটু ভালো ব্যবহার পায়, অন্তত দেখে চিকিৎসকরা চেষ্টা করেছেন, তাতেই তারা কিন্তু অনেকটা খুশি হয়ে যান। অনেক সোশ্যাল নেটওয়ার্কে 1000টা ভালো কাজ করুন, বেরোবে না। একটা খারাপ কাজ হলে সেটা নিয়ে এমনভাবে সেটাকে প্রচার করা হয় যেন স্বাস্থ্য সমাজে কেউই কাজ করছে না, কোনো চিকিৎসকই পরিষেবা দিচ্ছে না, এইরকম একটা ব্যাপারও করে ফেলা হয়। আমি অনুরণের কাছে যাব এবং আশফাকুল্লার কাছেও এই জবাবটা চাই। অনুরণ, একটা রিলিফ, একটা শান্তির আশার বিষয় হলো তোমাদের গণশত্রু বানিয়ে দেওয়া হয়েছিল, তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে গণশত্রু বানিয়ে দিয়ে খাদের কিনারে ঠেলে দেওয়া হয়েছিল। সেখান থেকে মুখ্যমন্ত্রীর এই বার্তার পরে একটা বৃহত্তর বার্তা নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসে যাবে যে না, এবার জুনিয়র ডাক্তারদেরকে হ্যারাস করা বা তাদের বিরুদ্ধে কেস করা, মিথ্যা মামলা দেওয়া, এগুলো কম হবে। তোমরাও হয়তো এবার মুখটা বন্ধ করবে এই আশা করেই হয়তো এই কাজটা করছেন মুখ্যমন্ত্রী। না দেখো ময়ূক, আজকে উনি যে বার্তাই দিয়ে থাকুক, আমরা মনে করছি আজকের মিটিং একদম অন্তঃসার শূন্য। কারণ বিগত 7 মাস ধরে যে আন্দোলন চলেছে, সেই আন্দোলনে আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার যে বেআব্রু অবস্থা সামনে এসেছে, সেখানে কতগুলো প্রশ্ন একদম দিনের আলোর মতো পরিষ্কার। একটা হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, মেডিকেল শিক্ষায় দুর্নীতি, কলেজগুলোতে ভয়ের সংস্কৃতি, জিডিএমও সহ শূন্য পদে নিয়োগ না করা, এবং দীর্ঘদিন ধরে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, এগুলোতে দুর্নীতির বাসা। তো এগুলো নিয়ে কিছু প্রশ্নের উত্তর অন্তত আমরা পেতাম, এটা আশা করেছিলাম। তার একটা প্রশ্নের উত্তর এই মিটিং থেকে আমরা পেলাম না, এবং খুব স্পষ্টভাবেই কয়েকটা ঘোষণা আমরা পেলাম। সেই ঘোষণাতে কোথাও বলা হচ্ছে জুনিয়র ডাক্তারদের এই স্টাইফেন্ড 10,000 টাকা, কোথাও 15,000 টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে। আমি তোমাকে একটা বিষয় পরিষ্কার করে বলতে পারি, এটা কোনো দয়ার দান না। আজকে আমরা যখন জুনিয়র চিকিৎসক ছিলাম বা আজকে আশফাকুল্লারা আছে, এরা যারা যে ইনহিউম্যান, যে অমানসিক পরিশ্রম এদের করতে হয়, সেই তুলনায় এটা কিছুই না। আজকে কোনো একটা কেন্দ্রীয় হাসপাতালের যদি স্টাইপেন্ড তুমি দেখো, তাকে যদি অর্ধেক করা হয়, তার থেকে 5,000 টাকা কম পায় এখানকার জুনিয়র চিকিৎসকরা। আর আজকে 10,000 টাকা বাড়ানোর পর সেই অর্ধেক মাইনের 5,000 টাকা বেশি পাবে, এইটুকুই পার্থক্য, আর কিছু না। আর এই কলেজে 2 কোটি টাকা যে ফেস্টের নামে দেওয়া হয়েছে, তুমি একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে যাও, এটা মানুষের অভিজ্ঞতা। একটা হসপিটালের বেডে একটা গ্লুকোমিটার থাকে না, যেটার দাম 500 টাকা। একটা এবিজি মেশিন থাকে না, পাশের ওয়ার্ড থেকে নিয়ে আসতে হয়। নর্মাল স্যালাইন, প্যারাসিটামল, প্যানফর্টির মতো ওষুধ থাকে না। এগুলোর যদি যথাযথ পরিষেবা থাকতো, তাহলে আপনি 2 কোটি দিন, 10 কোটি দিন, 20 কোটি দিন এন্টারটেনমেন্টের জন্য থাকে না। অনুরণ সাফাই কর্মী থাকে না, না হলে কোথায় থাকবেন? পর্যাপ্ত নিয়োগ নেই, জিডিও মতে দিনের পর দিন নিয়োগ করা হয় না। শেষ 4 বছর আগে ঠিক করে নিয়োগ করা হয়েছিল। এইগুলো না করে এই টাকাগুলো দেওয়া আছে, টাকা কাদের হাতে তুলে দেওয়া হবে? আমরা দাবি করেছিলাম ছাত্র সংসদ নির্বাচনের, আমাদেরকে বলা হয়েছিল মার্চ মাসে ছাত্র সংসদ নির্বাচন হবে।
আজকে ফেব্রুয়ারি 24 তারিখে আমরা বসে আছি, তার গেজেট নোটিফিকেশান নেই। ছাত্র সংসদ নির্বাচন যদি না হয় এই মানুষের ট্যাক্সের 2 কোটি টাকা সেটা এই থ্রেড কালচারের যারা মাথা তাদের পকেটে যাবে, মানুষের ট্যাক্সের টাকা ঘুরে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের পকেটে ঢুকবে। আমরা বলছি যে এই বেসিক প্রশ্ন, এই বুনিয়াদী প্রশ্ন, এইগুলোর একটার উত্তর এই মিটিং থেকে আসেনি। যা এসেছে সেগুলো হলো কিছু, আর যদি এই টাকার কথা আছে যে 10,000 টাকা বাড়িয়ে দেওয়ার কথা, কিছুদিন আগে রাজ্যের স্বাস্থ্য বাজেট হলো, সেখানে ঘোষণা করতে পারতেন, নবান্ন থেকে সার্কুলার জারি করতে পারতেন। তার জন্য সারা রাজ্য থেকে 2000 ডাক্তারকে নিয়ে এসে এরকম ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করার তো কোনো মানে ছিল না। আসলে ভাগ করার চেষ্টা হচ্ছে কি অনুরণ, আমি এই কারণে বলছি যে একটা শ্রেণীর ডাক্তারদেরকে গণশত্রু বানিয়ে দেওয়া হচ্ছে, আরেকটা শ্রেণীর ডাক্তারদেরকে বলা হচ্ছে দেখো তোমরা আমাদের সাথে থাকো, যা যা দরকার সব পেয়ে যাবে। মানে এই কালচারটা, দুটো শ্রেণীর ডাক্তার আছে, একটা শ্রেণীর ডাক্তার যারা নিজেদের মেরুদণ্ড না নুইয়ে দিয়ে এখনও আন্দোলন করছে, আর আজকের মিটিংয়ের সামনের সারিতে যে ডাক্তাররা বসেছিল তারা মনে করে যে চিকিৎসার আরেক নাম সেবা, যে ট্যাগলাইন নিয়ে মিটিং হচ্ছিল তারা মনে করে এই রোগীর সেবা না, শাসকের সেবাই হচ্ছে চিকিৎসা। তারা মনে করে এই দুটো শ্রেণী একদম স্পষ্ট, একটা শ্রেণী ন্যায় বিচার চায়, একটা শ্রেণী হাসপাতালে মানুষের পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে, আরেকটা শ্রেণী যারা তাদের মেরুদণ্ড নুইয়ে দিয়ে আজকে মিটিংয়ে বসে থেকেছে কিন্তু এই প্রশ্নগুলো করতে পারেনি। বেশ, আমি আশফাকুল্লাহর কাছে যাওয়ার আগে সুবর্ণ গোস্বামীর কাছে একবার একটু যাব, কারণ সুবর্ণ গোস্বামী আমার মনে আছে যেদিন আমি খুব রেগে গেছিলাম, আমি এই ছবি দেখে আমার নিজের মানে যে ইমোশনসগুলো সেগুলো আমি ঠিক রাখতে পারিনি। দর্শকদেরও মনে থাকবে জবাব চাই বাংলা আমি করেছিলাম, যখনই শান্তিপুরের এই ছবি আমি দেখি, বাবাকে দিয়ে একটা বাচ্চা মেয়ে তার কনভালশন হয়, বমি করে, অর্থাৎ তার মাথায় কোনো একটা সমস্যা হয়, চোখে সমস্যা হয়, সে বমি করে ফেলে এবং ইমার্জেন্সিতে কর্তব্যরত ডাক্তার সে বলে বমিটা পরিষ্কার করে দিতে, বাবাকেই বমিটা পরিষ্কার করতে হবে কারণ আমরা কেউ করতে পারবো না। আমি প্রশ্ন করেছিলাম যে স্বাস্থ্যকর্মী বা সাফাই কর্মী, ডাক্তার বলছে যে সাফাই কর্মী নেই, আমরা কি করব? এটা তো আমাদের হেডেক নয়। আমি সেই ছবিটা একবার ফুল ফ্রেমে দেখানোর চেষ্টা করব, ফুল ফ্রেমে অডিও সহ একবার শুনে নিই। ভগবানের না, আমাদের সুইপার নেই বলেই করা, আমাদের তো কোনো বলা হয় না। ডাক্তারবাবু হচ্ছে ভগবানের সময়, আমি মনে করি। আমার সব আমার নামে কমপ্লেন করবে সুপারের কাছে। কেন করবো তো ভাই, কি নাম? উনি সরকারি অফিসার, আমি সরকারি অফিসার, আমাকে যদি পরিষ্কার করতে হয় ভিডিও করবে না? আচ্ছা ভাই, আচ্ছা তাহলে দেখি সুপারের সাথে এসে দেখা করি। কি হচ্ছে মানে রোগীর বাবাকে দিয়ে আজকে বমি পরিষ্কার করানো হচ্ছে, কালকে হয়তো বলা হবে যে বেড নেই, মাথায় করে একটা বেড নিয়ে আসুন, পরশু হয়তো বলা হবে সরকারি হাসপাতালে যেমনটা অনুরণ বলল যে বেসিক ট্যাবলেট নেই, আপনারা সেই ট্যাবলেট বা একজন ডাক্তারকেই সঙ্গে করে আনুন কারণ এই হাসপাতালে ডাক্তারও নেই। কমেডি সার্কাস চলছে সুবর্ণ গোস্বামী। আমি এখনও বলছি এই 2 কোটি টাকা ফেস্টের জন্য বা ইত্যাদি ইত্যাদি খরচার জন্য না দিয়ে এই বমি পরিষ্কার করা বা এই ওষুধগুলো কেনার জন্য যদি সরকার এই টাকাটা খরচা করতো অনেক হয়তো সুবিধা হতো। আমি জানি না আপনার কি মত হবে সুবর্ণদা? ময়ূক, আমি সেদিনও যেটা বলেছিলাম আজকেও তাই বলবো যে তথ্যের অধিকার আইন বলে আমরা যে তথ্য জেনেছি সরকারের থেকে, তাতে এই মুহূর্তে আমাদের সারা রাজ্যে 91 সালে যে এস্টাবলিশমেন্ট টেবিল তৈরি হয়েছিল, অর্থাৎ কত চিকিৎসক থাকা দরকার, তখন যেটা রোগীর চাপ ছিল তার ভিত্তিতে তৈরি করা। আজকে সেটা সংশোধিত হয়নি এতগুলো বছর পরেও, কিন্তু তারপরেও বলবো 91 সালের হিসেব অনুযায়ীও আজকে 40% চিকিৎসকের পদ ফাঁকা, কিন্তু 70% হচ্ছে গ্রুপ ডি স্টাফ এবং সুইপারের পদ ফাঁকা, অর্থাৎ 10 জন থাকার কথা 7 জন নেই, 3 জন মাত্র আছে। এই দিয়ে রাজ্যের সরকারি হাসপাতালগুলো চলছে। এই অবস্থায় শূন্য পদ নিয়োগ কেন করা যাবে না? সরকার অদ্ভুত একটা অজুহাত দেখাচ্ছে, সেটা হচ্ছে ওবিসি নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। ওবিসি সমস্যা এটা যে রাজ্য সরকারের সৃষ্ট সমস্যা, এটা বাইরে থেকে কেউ করে দেয়নি বা সুপ্রিম কোর্ট করে দেয়নি। এইটা হচ্ছে প্রথম কথা, রাজ্য সরকার স্বীকার করছে না। দ্বিতীয় কথা, এই মামলা চলাকালীন ওবিসির পদগুলো বাদ দিয়ে 100 রোস্টারে বাকি পদে নিয়োগ করা যাবে না, এরকম কোন সরকারি মানে কোর্টের আদেশনামাও নেই, অন্তর্বর্তীকালীন আদেশও নেই। ফলে সরকার সম্পূর্ণভাবে ঘরে চুরি করছে, বলছে আমরা ওবিসি মামলার জন্য নিয়োগ করতে পারছি না। ওই গত 14 বছর 15 বছরে যেমন নিয়োগ করেনি, আগামী কত বছর আর নিয়োগ করবে না, ওবিসি মামলা সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে বলে আমরা জানি না। ততদিন ধরে আমাদের এই ধরনের মধ্যযুগীয় দৃশ্য দেখতে হতে পারে, যে হচ্ছে বাড়ির লোকজন
তারা প্রিয়জনকে ভর্তি করেছেন হাসপাতালে, তাদের মলমূত্র থেকে শুরু করে বমি বর্জ্য পদার্থ তাদেরকেই পরিষ্কার করতে হচ্ছে। যেমন করে এখন তাদেরকে ওষুধ স্যালাইন কিনে দিতে হচ্ছে, কারণ অধিকাংশ জায়গায় কিন্তু স্যালাইন এখন হচ্ছে নেই, প্রায় স্যালাইনের বড় অনটন, অনেকগুলি জরুরি ওষুধের বড় অনটন, যা পাওয়া যাচ্ছে না। ডাক্তাররা বাধ্য হচ্ছেন রোগীকে স্লিপ ধরিয়ে দিতে, যারা তারা বাইরে থেকে কিনে দিতে বাধ্য হচ্ছে। এই সমস্যাগুলো কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না? মানে আমি আরেকটা জিনিস বুঝতে পারলাম না। প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের বললেন যে তারাই স্যালাইন কাণ্ডে মূল অভিযুক্ত, তারপরে বলা হলো যে সাসপেনশনটা তুলে নেওয়া হবে। মানে এগুলো কেন করছেন? আমি সাইকোলজিটা বোঝার চেষ্টা করছি। ময়ূক, এটা দেখো, যেটা হচ্ছে যে একটা সরকারের নীতি, একজনের সাইকোলজি থেকে বড় কথা হচ্ছে সরকারের নীতি। সরকার কোন নীতি নিয়ে চলছে? এই সরকার তোমার আমার ট্যাক্সের পয়সা দিয়ে হাতে একটা করে কার্ড ধরিয়ে দিচ্ছে, যেটা দিয়ে মানুষ যাতে কর্পোরেট হাসপাতালে গিয়ে লাইন দেয়, সেখানে ঝাঁ চকচকে হাসপাতাল। এবং এক্ষেত্রে কিন্তু কেন্দ্র এবং রাজ্য উভয়েরই এক নীতি। কেন্দ্র ওই যে কার্ডটা ধরিয়ে দিচ্ছে, ওটা নীল সাদা রঙের হবে না গেরুয়া রঙ হবে, সেই নিয়ে আকচাকচি হচ্ছে। কিন্তু নীতি হচ্ছে দুই সরকারের একই, যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে দুর্বল করো এবং হচ্ছে যে প্রাইভেট মানে জনগণের করের পয়সায় কর্পোরেট হাসপাতালের মুনাফা বাড়াও। এই নীতি থেকেই যাবতীয় এই সবগুলোর হচ্ছে যে জন্ম নিচ্ছে। বেশ, আমি আশফাকুল্লাহর কাছে আসবো। আশফাকুল্লাহ, একই প্রশ্ন আমার কাছে। এই মুহূর্তে কোথাও গিয়ে কি মনে হচ্ছে তোমাদের গণশত্রু বানিয়ে দেওয়া হয়েছিল, এনিমি অফ দ্য পিপল প্রায়? জুনিয়র ডাক্তাররাই যত নষ্টের গোড়া। এখন জুনিয়র ডাক্তারদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় একটু নরম আচরণ করছেন, একটু সফট। তোমরা কি মুখ বন্ধ করে দেবে এবার? না, দেখো ময়ূকদা, যেটা বলার এখানে, যারা আন্দোলন করে, আন্দোলনকারী, তারা সরকার বিরোধী হয় কি না, কতটা হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু সরকার সবসময় আন্দোলনকারী বিরোধী হয়, এটা খুবই স্বাভাবিক। যদি সরকার আন্দোলনকারী বিরোধী না হয়, সেখানেও প্রশ্ন তৈরি হয়ে যায়। সরকার আন্দোলন বিরোধী হবে, এটা খুবই স্বাভাবিক। তার জন্য এই যে এফআইআর কথা হলো, আমি নিজেই এফআইআর নিয়ে মাথায় নিজের তিলক মনে করি, গর্ববোধ করি, ছেড়ে দাও। যেটা প্রশ্ন সেটা আমরা বারবার বলছিলাম যে আজকের 2 কোটি টাকার নিয়ে আমরা এখানে বসে ডিসকাস করছি, 10,000 টাকা বাড়ানো, 15,000 টাকা বাড়ানো ডিসকাস করছি। আরে 2 কোটির চেয়ে যেখানে 20,000 কোটি টাকার স্বাস্থ্য ব্যবস্থা, সেটা নিয়ে আলোচনা কবে হবে? সেটা নিয়ে কবে হবে যে মেডিসিন সঠিক কিভাবে আসবে? কবে ঠিক হবে যে সব পেশেন্ট বেড পাবে? কবে ঠিক হবে যে সমস্ত জায়গায় রিক্রুটমেন্ট করে পেশেন্ট যখন আসবে তাকে ঠিকঠাক করে ট্রিটমেন্ট দেওয়া হবে? কবে ঠিক হবে যে সঠিক সংখ্যায় নার্স নিয়োগ হবে? কবে ঠিক হবে যে এই নিয়োগ পদ্ধতিগুলো ওপেন হবে? আমি মনে করি, আমার জানি না আমার সেই জায়গায় বলার জায়গা থেকে আমি কতটা প্ল্যাটফর্ম পাচ্ছি বা আমরা পাচ্ছি না। সবাই আরও সিনিয়র স্যারেরা এবং সিনিয়র মানুষরা শুনছেন, তাদেরকে আমি বলবো, রাজ্যের যে দিশার দিকে আমরা যাচ্ছি, আজকে 10 বছর ধরে নিয়োগ নেই। সাধারণ ব্যক্তি একজন যে বিএ পাস করলো, এমএ পাস করলো, সে কি করবে আরও 10 বছর পর? সে আর 5 বছর পরে কি করবে? আজকের এরকম 2 কোটিতে খুশি হয়ে মেলা খেলাতে আটকে যাবে একদম। ভবিষ্যতে আরেকটা ছোট্ট পয়েন্ট আমি বলবো, কালচারাল জায়গাতে যে 2 কোটি টাকা খরচের কথা উঠছে, কালচার মানে কিন্তু শুধু ওই গান নাচ নয়। কালচার মানে ডিবেট, কালচার মানে আলোচনা সমালোচনা, কালচার মানে বুদ্ধি নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে তুলে ধরা। এই কালচারগুলো তৈরি হোক, যেটা বাংলার কালচার ছিল, যে কালচারের জন্য সারা পৃথিবীতে বাংলা আজকের রবি ঠাকুরকে চেনে, যে কালচারটা আগে ছিল, সেই কালচার ফিরে না এসে এখন যে কালচারের যে অবনতি হচ্ছে, সেই অবনতিতে এরকম রেপ মার্ডারের মতো ঘটনা ঘটছে। কালচারটা সঠিক কালচার হোক। আমি একদম সময় আমার শেষ, কিন্তু অভয়ার মা এবং বাবা রয়েছে। আমি দুজনের থেকেই সংক্ষেপে এটা জানতে চাই, এটা আমারও কৌতূহল, যেটা চলছে এই মুহূর্তে রাজ্যে। কাকু, আমি হয়তো শিরা ফুলিয়ে বারবার চিৎকার করে হয়তো বলছি যে আপনার কাছে ভোট বেশি আছে বা টাকা বেশি আছে, সেগুলো ছড়িয়ে দিতে পারবেন বলেই 7 খুন মাফ হয়ে যায় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ বন্ধ করবার জন্য অনেক উপায় বেছে নিয়েছেন, ডাক্তারদেরও হয়তো অনেকের মুখ বন্ধ হয়ে যাবে। কিন্তু সত্যিই কি অভয়াকে আমরা ভুলে যাব? সেই আন্দোলনকে আমরা ভুলে যাব? টাকা দিয়ে কি সত্যিই মুখ বন্ধ করা যায় কাকু? না না, সেটা কেউ ভুলবে না। আমার মেয়ে যে বলিদান হয়েছে সেটা অবিস্মরণীয় থাকবে, যার ফলে স্বাস্থ্য ব্যবস্থা আজকে উন্মোচিত হয়েছে। এই দুরবস্থা সারা দেশের লোক জানতে পারছে যে স্বাস্থ্য ব্যবস্থার কী
পরিস্থিতি, সেটা আরও প্রকাশ্যে আসবে যত উনি এ সমস্ত করবেন। আমি তো এই কথাটাই বলছি বারবার করে যে ডাক্তারদের স্ট্যামিনা সম্বন্ধে ওনার কোনো অভিজ্ঞতা নেই। ডাক্তারদের যে কঠোর মানসিকতা, সেই অভিজ্ঞতা যদি ওনার থাকতো উনি এরকম মলম লাগানোর চেষ্টা করতেন না। কাকিমা, আমি বলবো ওদের যে ভাতা বৃদ্ধি হয়েছে এটা খুবই ভালো, মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। কারণ আমি ফার্স্ট ইয়ার পিজিটি হিসাবে আমার মেয়েকে দেখেছি যে কতটা পরিশ্রম ওদের করতে হতো, সেই হিসাবে ওরা কিছুই পেত না। এই যে টাকাটা বাড়িয়েছেন এটা মুখ্যমন্ত্রীর কোনো কৃতিত্ব নয়, এটা ওরা পরিশ্রম করে পাবে, এটা ওদের ন্যায্য পাওনা। এটা একদমই। এবং তার পাশাপাশি পিজিটিদের খুব পরিশ্রম করতে হয় এবং অভয়া বেঁচে থাকলে অভয়ারও আজকে একটা খুশির দিন থাকতো এবং সত্যিই আমাদের হয়তো এই ডিবেটটা করতে হতো না, মুখ বন্ধ করা টাকা দিয়ে এই কথাটাও হয়তো বলতে হতো না। কিছু কিছু ডিবেট করতে হয়, কিছু কিছু দিন অভয়ার মা বাবাকে নিয়ে আসতে হয়, কিছু কিছু দিন স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে হয় যে এই দুজন মানুষ, তাদের জীবনটা তো নষ্ট হয়ে গেল, তারা তো ভেবেছিল যে তাদের মেয়ে আসলে ভালো ডাক্তার হবে, এরাও কষ্ট করেছিল। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন না যে আমি জানি বাবা মারা কতটা কষ্ট করে একজন ডাক্তারকে বানাতে, আমরাও জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কতটা কষ্ট করছি এটা প্রমাণ করার জন্য যে টাকা দিয়ে সব কিছু বন্ধ করা যায় না এবং 7 খুন মাফ হয় না। এর জন্য আওয়াজ তুলতে থাকবো। আপাতত একটা ছোট্ট বিরতি, ময়ূক একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছে। জবাব চাই বাংলা এখানেই শেষ করছি। এরপর দেখুন বাংলার প্রাইম টাইম স্বর্ণালী সরকার এবং সৃজিতা বসুর সাথে। সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।